তো আচ্ছা দেখো, তো ফার্স্টের যে ক্লাসটা ছিল কোষ ও কোষের গঠন, ক্লাস 1 নাম্বার ক্লাসে কিন্তু আমরা বাকি যেগুলো ফার্স্টের দিকের পড়াগুলো ওগুলা দেখছিলাম, ওখানে আমি কোষ প্রাচীর সম্পর্কেও বর্ণনা করছিলাম। তো ওই ক্লাসটা দেখলে তোমরা কোষ প্রাচীরের বর্ণনাটা বুঝতে পারবা। এখন দেখো আজকের ক্লাসে আমাদের আছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে দেখো আজকের টপিকটা আমাদের কি, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এই প্লাজমা মেমব্রেনের সংজ্ঞাটা কি, প্লাজমা মেমব্রেনের সংজ্ঞাটা যদি একটু খেয়াল করি তাহলে দেখো, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। এখানে কয়েকটা কথা একটু মার্ক করতে হবে। যেমন দেখো, এই যে প্লাজমা মেমব্রেনটা কি, স্থিতিস্থাপক। তারপরে কি, প্লাজমা মেমব্রেন বৈষম্য ভেদ্য। আর তারপরে আরেকটা যে স্তর সেটা মনে রাখতে হবে, সজীব। প্লাজমা মেমব্রেন কিন্তু সজীব, নির্জীব নয়। এই তিনটা কথা প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মনে রাখতে হবে, যে প্লাজমা মেমব্রেনটা কি হবে, স্থিতিস্থাপক, বৈষম্য ভেদ্য এবং সজীব হবে। আর প্লাজমা মেমব্রেন কয় স্তর বিশিষ্ট হবে, দেখো দ্বিস্তরী ঝিল্লি দ্বারা, প্লাজমা মেমব্রেন দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকবে। তো এই ছিল, এই কয়েকটা জিনিস একটু বেশি গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে। এই ওয়ার্ডগুলো প্রায় প্রায় সময় এমসিকিউতে দেখা যায়, যে লিখে দেয় যে নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের বৈশিষ্ট্য নয়। ধরো দিয়ে দিছে অস্থিতিস্থাপক, বৈষম্য ভেদ্য, সজীব, দ্বিস্তরী। তাহলে অ্যান্সার কিন্তু হবে অস্থিতিস্থাপক, কারণ প্লাজমা মেমব্রেন স্থিতিস্থাপক, বৈষম্য ভেদ্য, সজীব আর দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। তো এটা আমরা বুঝলাম যে প্লাজমা মেমব্রেনের সংজ্ঞা। তো এই প্লাজমা মেমব্রেন সংক্রান্ত অনেক রকমের মডেল আছে। প্লাজমা মেমব্রেনটা বা প্লাজমা মেমব্রেনের গঠন যদি তোমরা দেখে থাকো, আমি এটা আগের ক্লাসটাতে দেখাইছিলাম, দেখো আমি একটু আবার দেখাচ্ছি। প্লাজমা মেমব্রেনের গঠন একটা মূলত স্যান্ডউইচ টাইপের। আমরা একটা স্যান্ডউইচে কি দেখি, যে এই যে উপরে একটা পাউরুটি, নিচে একটা পাউরুটি থাকে স্যান্ডউইচে, একটু বাঁকা হইলো, উপরে একটা পাউরুটি, নিচে একটা পাউরুটি থাকে। আর মাঝখান বরাবর একটু অন্য কিছু জিনিসপত্র দেওয়া থাকে, ধরো ডিম থাকে, তারপরে চিজ দেয়, অনেক কিছু দিয়ে দেয় ধরো। এই যে এটা হলো স্যান্ডউইচের মাঝখানের অংশটা, আর দুই পাশে দুইটা স্তর থাকে। তো এই প্লাজমা মেমব্রেনটা বা কোষ ঝিল্লিটা সেম টাইপের একটা জিনিস, দুই পাশে দুইটা ঝিল্লি থাকে, আর মাঝখানে তার সজীব বস্তুগুলো থাকে। মাঝখানে সজীব বস্তু তোমার সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে, সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলো কোনগুলো, যে রাইবোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, আমরা যত যত অঙ্গাণু দেখছি সব সাইটোপ্লাজমে অঙ্গাণু। এগুলা কোষ ঝিল্লি দ্বারা আবৃত থাকে। তাহলে আমরা এটা বুঝলাম যে কোষ ঝিল্লি থাকবে এই যে এরকম দ্বিস্তর বিশিষ্ট, মাঝখান বরাবর সব সজীব পদার্থগুলো থাকে। তো এটা হলো মূলত কোষ ঝিল্লির একটা গঠন টাইপের। তাহলে এই গঠনটাকে, যে দেখো এটা এটা দেখতে অনেকটা কিসের মতো, স্যান্ডউইচের মতো। তাই এর এই গঠনটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল, স্যান্ডউইচ মডেল। এই স্যান্ডউইচ মডেল আবার কে দিছেন, স্যান্ডউইচ মডেল দিছেন বিজ্ঞানী ড্যানিয়েল অ্যান্ড ডেভসন। বিজ্ঞানী ড্যানিয়েল অ্যান্ড ডেভসন, বিজ্ঞানী ড্যানিয়েল অ্যান্ড ডেভসন এই স্যান্ডউইচ মডেলটা প্রদান করছেন। তো এই কোষঝিল্লির মডেল সম্পর্কিত আমাদের জাস্ট দুইটা মডেল একটু মাথায় রাখতে হবে, একটা হলো স্যান্ডউইচ মডেল, আরেকটা হলো মেইন গুরুত্বপূর্ণ যে মডেল সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল। অর্থাৎ সিকিউ বলো এমসিকিউ বলো, সব ক্ষেত্রে আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা সর্বজন স্বীকৃত মডেল বা কোষঝিল্লির সার্বজনীন মডেল। আর আরেকটা মডেল হলো আমরা দেখলাম স্যান্ডউইচ মডেল। তো এই দুইটা মডেলের নাম একটু জাস্ট মনে রাখতে হবে, যে স্যান্ডউইচ মডেল কে দিয়েছেন, বিজ্ঞানী ড্যানিয়েল অ্যান্ড ডেভসন। আর এই যে ফ্লুইড মোজাইক মডেল আমরা দেখতে পাচ্ছি, এটা কে দিয়েছেন, সিঙ্গার অ্যান্ড নিকলসন। এটা দিছেন সিঙ্গার অ্যান্ড নিকলসন, এই মডেলটা প্রদান করছেন সিঙ্গার অ্যান্ড নিকলসন। সিঙ্গার অ্যান্ড নিকলসন, সিঙ্গার অ্যান্ড নিকলসন এই মডেলটা প্রদান করছেন কত সালে, কত সালে, 1972 সালে। এটার ক্ষেত্রে আবার একটু সালটা গুরুত্বপূর্ণ, 1972 সালে এই ফ্লুইড মোজাইক মডেলটা দেওয়া হয়েছে, এবং কে দিয়েছেন, সিঙ্গার এবং নিকলসন। আর এই যে স্যান্ডউইচ মডেল যদি দেখো এটা কত সালে দেওয়া হয়েছে, এটা দেখবো 1935 সালে। তো এই দুইটা মডেলই তোমাদেরকে একটু বেশি গুরুত্ব সহকারে জানতে হবে বা গুরুত্ব সহকারে পড়তে হবে। একটা স্যান্ডউইচ মডেল, সেটা ড্যানিয়েল ডেভসন দিয়েছেন, আর একটা ফ্লুইড মোজাইক মডেল। সিকিউ এর জন্য এই যে ফ্লুইড মোজাইক মডেলটা একদম 3 স্টার বিশিষ্ট। আমাদের কলেজের কোশ্চেন বলো, তারপরে এইচএসসি এর কোশ্চেন বলো, ফ্লুইড মোজাইক মডেলটা অনেকবার মানে হাজার হাজার বার আসছে দেখা যায়। যে যদি কোষ ও কোষের গঠন থেকে ধরো যদি দুইটা সৃজনশীল আসে তাহলে দেখবে একটা কোষ ঝিল্লির এই ফ্লুইড মোজাইক মডেল সংক্রান্ত একটা দিবে, আর বাকি একটা দিবে হয়তো ওই যে ডিএনএ আরএনএ ওই টপিক থেকে দিবে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ওই টপিক থেকে একটা সৃজনশীল দেয়।
আর যদি একটা দেয় সেক্ষেত্রে দেখা যায় হয়তো গ নাম্বারে দিছে ফ্লুইড মোজাইক মডেল, আর ঘ নাম্বারে হয়তো উদ্দীপকে কোনো চিত্র দিয়ে বলে দিছে যে ডিএনএ আরএনএ অথবা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, এরকম এরকম ভাবে নর্মালি কোশ্চেন গুলো আসে সৃজনশীলে। তো ফ্লুইড মোজাইক মডেলটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য হালকা পাতলা গুরুত্বপূর্ণ আছে। এমসিকিউ তেমন অনেক মানে বিস্তার তেমন কিছু নেই এমসিকিউ তে, মোটামুটি। তো আমাদেরকে সবার প্রথমে এই ফ্লুইড মোজাইক মডেলের গঠনটা শিখতে হবে, এটা আঁকানো শিখতে হবে। তো আমরা একটু ফ্লুইড মোজাইক মডেলটা আঁকানো শিখবো। দেখো আমরা একটু যদি ফ্লুইড মোজাইক মডেলটা আঁকানো দেখি, তো আমরা বলছি যে কি ফ্লুইড মোজাইক মডেল দ্বিস্তর বিশিষ্ট বা কোষ ঝিল্লি কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। তাহলে তুমি ফার্স্টে কি করবে, একটা দুই দুই স্তর বিশিষ্ট একটা স্তর আঁকাবা। এই যে ধরো এভাবে তুমি স্তরগুলা দিবা, এগুলা একটু বড় বড় করে দিবা, তাহলে কি হবে এক্সামের সময় কম লাগবে, নাহলে এত গুলটু গুলটু দিতে দিতে দেখবা যে এক্সামের টাইমই পার হয়ে গেছে। ধরো দিলা এরকম, ধরো আমি দিচ্ছি, তাহলে অপর পাশে আমাকে আরেকটা দিতে হবে কারণ এটা দ্বিস্তর বিশিষ্ট। তো তাহলে এই পারেও তুমি এরকম একটু গোল 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 দিয়ে নিবা। তো দেখো আমি দুইটা স্তর আঁকায় ফেলছি, দুইটা গোল গোল বিশিষ্ট দুইটা স্তর আমি আঁকায় ফেলছি। এখন আমাকে আসতে হবে এই স্তরগুলোর ভিতরে আমি কি কি দিব, বা বাহিরের দিকে কি কি দিব, বা উভয় পাশে আছে এরকম কি কি দিব। তো এই যে স্তরগুলো ভিতরের দিকে এখন তোমাকে দিতে হবে ধীরে ধীরে প্রোটিন লিপিড, কারণ এই ফ্লুইড মোজাইক মডেলের গঠনে তুমি বা ভৌত গঠনে তুমি দেখতে পারবা যে একটা আবরণ থাকে, সেই আবরণকে আমরা নর্মালি বলে থাকি যে মেমব্রেন। তো এই মেমব্রেনটা কি ধরনের হয়, ফসফোলিপিড বাইলেয়ারের। এই যে এই মেমব্রেন, এই যে পার্টটুকু, এই পুরোটুকুকে আমরা বলি ফসফোলিপিড বাইলেয়ার, এই পুরো পার্টটুকু। ধরো আমি যেভাবে দেখাচ্ছি এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুকে আমরা কি বলি, ফসফোলিপিড বাইলেয়ার। এই পার্টটুকুর নাম হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ারের দুইটা স্তর আছে, ফসফোলিপিড বাইলেয়ার, বাই মানে হচ্ছে দুই। তো ফসফোলিপিড বাইলেয়ার এই এই পুরো পার্টটুকু। এখন তোমাকে এর ভিতর আরো আছে, ফার্স্ট অংশটা ফসফোলিপিড বাইলেয়ার, তারপরে দেখবা তুমি বিভিন্ন রকম প্রোটিন আছে, তারপরে দেখবা কোলেস্টেরল আছে, গ্লাইকোক্যালিক্স আছে। তো আমরা ধীরে ধীরে একটু সবগুলাই দিব। এখন তুমি একে একে কি করবে, আগে প্রোটিন গুলো দিয়ে নিবা। তো এই যে এই দিক বরাবর ধরো এই মাঝখান বরাবর আমি যদি বিবেচনা করি, এইখান দিয়ে এই যে এইরকম টাইপের একটা ধরো প্রোটিন আছে, যদিও চিত্রটা অনেক বেশি ভালো হইলো না। এই যে এরকম একটা প্রোটিন আছে, এই যে এরকম। তো এই প্রোটিনটাকে কি বলা হয়, একে এই যে উপরে নিচে দুই পার্ট সহকারে, আর এখানে একটু ডট 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 ছোট 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 ডট ডট দিয়ে দিবা। তো এই যে দেখো এই উপরের অংশটুকু আর এই যে এই অংশটুকু পুরোটাকে একত্রে বলা হয় গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, এই পুরো পার্টটাকে আমরা কি বলতেছি, গ্লাইকোপ্রোটিন। এখন তুমি দিবা গ্লাইকোলিপিড, এখানে লিপিড আছে কোলেস্টেরল আছে সবকিছু, এখানে গ্লাইকোলিপিড কোথায় দিবা, এই গ্লাইকোপ্রোটিনের পাশেই থাকবে তোমার গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিডটা মোটামুটি একটা এই যে গাছ টাইপের গঠন মনে করো, যে একটু গাছের মতো, এই গাছের মতো ধরো দিলা, আর মাঝখান থেকে একটু ডট 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 আমরা দিয়ে দিব। তো এটাকে কি বলতেছি আমরা, এটাকে আমরা বলতেছি গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড, এটা কি গ্লাইকোলিপিড, একটা গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে আমার প্রোটিন একটা প্রোটিন দেওয়া শেষ আর একটা লিপিড দেওয়া শেষ। আবার এই যে ফসফোলিপিডের যে দ্বিস্তর, এই স্তরগুলো মাঝে মাঝে এই যে এরকম কিছু দূর পর পর কিছু দূর পর পর এইরকম কিছু অংশ থাকে, এগুলোকে বলা হয় কোলেস্টেরল। উপর বরাবর আছে, এগুলো নিচ বরাবর আছে। তো এই এই জিনিসগুলোকে আমরা কি বলি, ধরো আমি এই পাশ দিয়ে দেখাই, এই পার্ট, এই পার্টটাকে বলা হয় কোলেস্টেরল। কোলেস্টেরল, কোলেস্টেরল একটা চর্বি জাতীয় পদার্থ। তো এই পার্টটাকে আমরা কি বলতেছি, কোলেস্টেরল। দেখো আমি তাহলে বুঝলাম যেখানে কি কি আছে, আমি অনেকগুলো জিনিস পাইলাম, ফসফোলিপিড বাইলার পাইছি, গ্লাইকোলিপিড পেয়েছি, গ্লাইকোপ্রোটিন পেয়েছি এবং কোলেস্টেরল পেয়েছি। এখন আমি আরো কিছু আমাদের দেখতে পাই, আরো বিভিন্ন রকমের প্রোটিন আছে, এখন আরো আরো প্রোটিন গুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করি। এই কোলেস্টেরলের পাশে এরকম করে আরেকটা প্রোটিন তোমাকে দিতে হবে।
ধরো এইরকম একটু গাছ গাছ টাইপের, বুঝছো, মনে হবে যে তুমি গাছ আঁকাচ্ছ এরকম টাইপের। আর এই মাঝখানে ডট 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 ডট, এগুলো তুমি জাস্ট দিয়ে দিলেই হয়েছে, এমন না যে সবগুলো একদম গাছের মতো হতে হবে, হুবহু এক হতে হবে। বুঝতে পারলে, স্যার যদি বুঝতে পারেন তাহলে ঠিক আছে। এটা একটা প্রোটিন। আর এখানে আরো একটা বড় প্রোটিন থাকে, এটা কোষঝিল্লির এই যে দুইটা স্তর কে ঘিরে এই যে এইরকম একটা বড় প্রোটিন থাকে। দুইটা স্তরকে ঘিরে এরকম একটা বড় প্রোটিন থাকে। এই প্রোটিনটা একটু এভাবে একটু গাঢ় কালার করে দিব, দেখো। ধরো আমি একটু গাঢ় কালার করে দেবো। পরে এই যে আমি একটু গাঢ় কালার করে দিতেছি। তোমাদের এত সৌন্দর্য করতে হবে না, বুঝছো, যদি আমারটা এত বেশি সুন্দর হচ্ছে না, তোমরা জাস্ট বুঝার মতো করে আঁকাবা। এত বেশি চিত্রগুলোর ক্ষেত্রে এত বেশি মানে সৌন্দর্য, তুমি যদি 30 মিনিট ধরে একটা চিত্র আঁকাও এক্সামে, তাহলে কিন্তু তোমার সময় কুলাবে না। হালকা পাতলা ডট দিয়ে দিছো। তার আবার এটার উপর দিয়ে এই যে এরকম একটু প্রোটিন দিয়ে দিবা। তো এই দেখো, এই যে এইটুকু আর এইটুকু, এই প্রোটিনটা আর এই প্রোটিনটা, এই দুইটাকে একত্রে সম্মিলিত ভাবে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। একে আমরা কি বলতেছি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। দেখো আমরা কিন্তু অনেকগুলা প্রোটিনের নাম পাইছি, গ্লাইকোপ্রোটিন পাইছি, আরেকটা পাইলাম লিপিড সম্পৃক্ত প্রোটিন, আরো একটা পাবা দেখবা পেরিফেরাল প্রোটিন আছে, ইন্টিগ্রাল প্রোটিন আছে, অনেক রকমের প্রোটিন এখানে পাওয়া যায়। তো এটা হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে এই বড়টাকে কি, এই বড়টাকে কি বলে? এই বড়টাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন, এটা হলো কোষঝিল্লির সবচেয়ে বড় প্রোটিন। এবং কোষঝিল্লি দেখো দুইটা স্তরে আছে, উপরের স্তরেও আছে নিচের স্তরেও আছে, দুইটা স্তর জুড়েই এই প্রোটিনটা থাকে। উপরের স্তর এবং নিচের স্তর, দুইটা স্তর জুড়ে এই বড় প্রোটিনটা থাকে, একে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। আর এই ইন্টিগ্রাল প্রোটিনের নিচে অর্থাৎ ঝিল্লির ভিতরের দিকে এই সাইড বরাবর আরেকটা প্রোটিন থাকে। এই সাইড বরাবর এরকম আরেকটা প্রোটিন থাকে, একে বলা হয় প্যারিফেরাল প্রোটিন। প্যারিফেরাল প্রোটিন, প্যারিফেরাল প্রোটিন। এটা আপু, কি? ইন্টিগ্রাল প্রোটিন দুই স্তর, দুই স্তরই? হ্যাঁ, না মানে দুই স্তরে ও বিন্যস্ত থাকে, দুইটা স্তর বরাবরই সে থাকে। দেখো এটা অনেক বড়, মানে উপরের স্তর থেকে শুরু হয় একদম নিচের স্তর পর্যন্ত আসে। কিন্তু এগুলাকে দেখো, এই যে এই গ্লাইকোপ্রোটিনের দিকে তাকো, এই শুধু উপরের স্তরে আছে। তারপরে এই যে লিপিড সম্পৃক্ত প্রোটিন, এও উপরের স্তরে আছে। পরে এই যে প্যারিফেরাল প্রোটিন দেখো, এ আবার নিচের দিকের স্তরে আছে। তো এইরকম ভাবে কিন্তু এই ইন্টিগ্রালটার দিকে তাকায় দেখো ও সব স্তরে আছে, দুইটা স্তরে আছে। এখানেও কিন্তু এই যে এরকম স্তরগুলা এর বাইরে এবার একটু দিয়ে দিতে হবে। এই যে ও দুইটা স্তর বরাবরই ইন্টিগ্রাল প্রোটিনটা আছে, বা দ্বিস্তরেই বিন্যস্ত। তারপরে এখন আমাদের প্রোটিন দেওয়া শেষ, অনেকগুলো প্রোটিন দিয়ে ফেলছি। এখন এই যে দেখো, এই গোল অংশগুলো, এই গোল অংশগুলোকে কি বলা হয়? গোল অংশগুলোকে বলা হয় হেড বা মাথা। আর এর আবার লেজ আছে, লিপিড যুক্ত এগুলোর আবার লেজ আছে, যেরকম করে একটু লেজ দিয়ে দিবা। এই লেজগুলোর মাধ্যমে কি হয়? এই লেজগুলোর মাধ্যমে এই প্রোটিন গুলা বা এই পুরা সিস্টেমটা নড়াচড়া নড়াচড়া করতে থাকে। একটা পানির উপরে, একটা ফ্লুইডের বা তরলের উপরে এটা ভাসতে থাকে, এই লেজগুলো ওকে ভেসে থাকতে অনেকটা সাহায্য করে। তাহলে এই দেখো তুমি লেজগুলা জাস্ট দিয়ে দিবা, গোল গোল টুকু মাথা। আর এই যে লেজ গুলো, এইগুলো, এগুলোকে বলা হয় লেজ। এই যে লেজ যেগুলো দিচ্ছি, এগুলো টেল বা লেজ। এই যে এগুলো জাস্ট এক স্তর এরকম করে দিয়ে দিবা। বই দেখবা যে অনেক মানে সুন্দর করে দেওয়া আছে। তোমার এত সুন্দর করতে গেলে এক্সামে আর সময় কুলাবে না। তো এই মাথাটা, এই মাথাটাকে আমরা কি বলি? একে বলি আমরা হেড, গোল মাথাটা। আর এই যে এই নড়াচড়া টাইপের জিনিসটা, একে আমরা বলি কি? লেজ। একটা হলো হেড আর একটা হলো টেল বা লেজ। একটা হেড আর একটা টেল বা লেজ। এই হলো মূলত ফ্লুইড মোজাইক মডেলের গঠন। তো এইটুকু গঠন, এই গঠন চিত্রটা আঁকালে তোমরা একদম ফুল মার্কস পেয়ে যাবা। এখানে দেখবো যে বই আরো অনেক কিছু দেওয়া আছে, কোষের ভিতরে তার বাইরের তল, ওগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই প্রোটিন গুলোর মাথায় একটু ফোটা 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 করে দিয়ে দিবা।
এই তো শেষ। এটাই হলো ফ্লুইড মোজাইক মডেলের গঠন। তাহলে আমরা এর গঠনে কি কি পাইলাম যদি আবার একটু খেয়াল করি। দেখো প্রথমে পেয়েছি কি ফসফোলিপিড বাইলেয়ার, দ্বিস্তর বিশিষ্ট, এই যে দ্বিস্তর বিশিষ্ট এই পুরোটুকুকে আমি বলতেছি ফসফোলিপিড বাইলেয়ার, দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড বাইলেয়ার পাইলাম। তারপরে কি পাইলাম, এই ফসফোলিপিডের মধ্যে এই লিপিডের অংশগুলোর একটা হেড অংশ আছে, আবার একটা লেজ বা টেল অংশ আছে। তারপরে এই লিপিডের যে স্তর বা দুইটা স্তর, স্তরের উপরের স্তরের দিকে আমি পাইছি গ্লাইকোলিপিড, তারপরে পেয়েছি গ্লাইকোপ্রোটিন, আর এই স্তরগুলোর মাঝে 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 আমি কি পেয়েছি কোলেস্টেরল, এই যে কোলেস্টেরল একটু চিকন চিকন করে কোলেস্টেরল নিয়ে দিবা, মাঝে মাঝে আমি কি পেয়েছি কোলেস্টেরল। তারপরে দেখো এই যে বড় যে প্রোটিনটা বা ঝিল্লির দুই স্তর বরাবর যে বিস্তৃত প্রোটিন সেটা কি ইন্টিগ্রাল প্রোটিন, আর এই ইন্টিগ্রাল প্রোটিনের এই যে মাথার উপরে দুইটা একটা প্রোটিন আছে সেটা হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন, আর ইন্টিগ্রাল প্রোটিনের নিচে আছে পেরিফেরাল প্রোটিন। এটা মনে রাখবা, ইন্টিগ্রাল প্রোটিনের উপরে লিপিড সম্পৃক্ত প্রোটিন আর নিচে কি পেরিফেরাল প্রোটিন। তো এই কয়েকটা প্রোটিনও কিন্তু আমাদের চিহ্নিত করা শেষ। প্রোটিন আমরা কয়টা পাইলাম, লিপিড সম্পৃক্ত প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন। প্রোটিন মূলত এই তিনটাই, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন আর হলো লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখানে যে গ্লাইকোপ্রোটিন। না গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিনটা এখানকার প্রোটিনের অংশ নয়। এই তিনটাকে বলা হয় মেমব্রেন প্রোটিন বা আবরণী প্রোটিন। এই যে এই তিনটা লিপিড সম্পৃক্ত প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন আর পেরিফেরাল প্রোটিন, এই তিনটাকে আমরা বলি মেমব্রেন প্রোটিন বা আবরণী প্রোটিন, এই আবরণে বিদ্যমান প্রোটিন। আর গ্লাইকোপ্রোটিন ওটা একটু আলাদা জিনিস, ওটাও প্রোটিন ঠিক আছে কিন্তু আলাদা জিনিস। এই গ্লাইকোপ্রোটিন আর এই যে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড এই দুইজন মিলে আবার একটা নতুন যৌগ গঠন করে, তাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। সেটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন মিলে গঠন করে গ্লাইকোক্যালিক্স। তো এই গ্লাইকোপ্রোটিনটা কিন্তু মেমব্রেন প্রোটিন বা আবরণী প্রোটিন নয়, ও গ্লাইকোক্যালিক্সের অংশ, গ্লাইকোক্যালিক্সের অংশ। আর লিপিড সম্পৃক্ত প্রোটিন বলো তুমি, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এরা সবাই মেমব্রেন প্রোটিন বা আবরণী প্রোটিনের অংশ। তো এই চিত্রটা কি ক্লিয়ার হয়েছে? মেমব্রেন ওইটা বুঝিনি? সেল মেমব্রেন। সেল মেমব্রেন। সেল মেমব্রেন তো কোষ প্রাচীর। ওইটাও দেখাই দিতে হবে না? না এখানে কোষ প্রাচীর দেখানোর দরকার নাই। তুমি যেটা কোষ ঝিল্লির মানে কোষ ঝিল্লির গঠন দেখাচ্ছ, এখানে কোষ প্রাচীর দেখায় কি করবা? কোষ ঝিল্লির গঠনের এই যে প্রাচীরটাকেই বলা হয় ফসফোলিপিড বায়োলেয়ার। কোষ ঝিল্লির গঠনের যে প্রাচীর, এই প্রাচীরটাই তো আমি যেভাবে দেখো দেখাই দিছি, এই পুরো অংশটুকুকে আমরা বলি ফসফোলিপিড বায়োলেয়ার। বুঝতে পারছো? জি আপু। সেল মেমব্রেন ভাবে তোমাকে জাস্ট দেখাই দিতে হবে না। এই এতটুকু চিত্র দিলেই তোমার এনাফ। বইয়ে তোমার অনেক কিছুই দেওয়া থাকবে, যেমন দেখো বইয়ে দেওয়া আছে কোষের ভিতরে তল, কোষের বাইরের তল, অনেক কিছু দেওয়া আছে, সাইটোপ্লাজম হ্যান ত্যান অনেক কিছু বইয়ে দিয়ে দিছে। এত কিছু দেওয়ার জাস্ট প্রয়োজন হয় না। তুমি ফ্লুইড মোজাইক মডেলের জাস্ট যেইটুকু আমি তোমাকে আঁকায় দেখাইছি এতটুকু আঁকাইলেই তুমি একদম ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এতটুকু দেখাইলেই এনাফ, এতটুকুতেই স্যার একদম ফুল মার্কস দিবে। এটা হলো অরিজিনাল গঠন চিত্র, আর ওগুলা আরো এক্সট্রা কিছু জিনিসপত্র তো থাকে, কিন্তু অরিজিনাল বা যেতটুকু না দিলে তুমি মার্কসই পাবে না, সেটা হলো এতটুকু, যতটুকু তোমাকে অবশ্যই অবশ্যই দিতেই হবে। তো এই ছিল দেখো প্লাজমা মেমব্রেন বা ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলতে আমরা যেটাকে বুঝবো সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল। যদি তোমার কোশ্চেন বলে যে কোষ ঝিল্লির গঠন বর্ণনা করো, তাহলে তোমাকে এই চিত্রটা দিতে হবে আর পাশাপাশি একটু বর্ণনা লিখতে হবে। তো কোষ ঝিল্লির গঠন বললে ফ্লুইড মোজাইক মডেল। যদি বলে যে কোষ ঝিল্লির সর্বজনীন মডেল ব্যাখ্যা করো, তাও ফ্লুইড মোজাইক মডেল। যদি বলে যে কোষ ঝিল্লির আধুনিক মডেল ব্যাখ্যা করো, সেটাও ফ্লুইড মোজাইক মডেল। মানে যা খুশি তা বলুক, কোষ ঝিল্লি বললেই তুমি একটা জিনিসে মাথায় রাখবা, সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল। এটা দিয়ে তোমাকে অ্যান্সার করে আসতে হবে, এই চিত্রটা আঁকাতে হবে আর 2-3 লাইনের একটু বর্ণনা লিখতে হবে। তো আমরা এখন একটু এর বর্ণনা গুলাতে বা এর পার্ট গুলাতে চলে যাই। পয়েন্ট আকারে দিতে হবে? হ্যাঁ আবার বলো। পয়েন্ট আকারে, হ্যাঁ হ্যাঁ পয়েন্ট আকারে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ এই যে আমি এখানে আসতেছি, এই যে দেখো আমি এখানে প্রত্যেকটার পার্ট লিখে রাখছি। এই কোষ ঝিল্লির গঠনে বা কোষ ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষ ঝিল্লির গঠনে তুমি এই যে এরকম 4টা পার্ট পাবা। কি কি পার্ট? ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স আর হচ্ছে কোলেস্টেরল। তো এগুলোর ভিতরে সামান্য ছোটখাটো 1-2 লাইনের একটু বর্ণনা লিখতে হবে। তো আমরা একটু লেখার চেষ্টা করি যে এই ফসফোলিপিড বাইলেয়ারটা কি। দেখো আমি লিখি, ফসফোলিপিড বাইলেয়ার আমরা কি দেখছিলাম, এটি 2 স্তর বিশিষ্ট। ফসফোলিপিড বাইলেয়ার ছিল 2 স্তর বিশিষ্ট, এটি 2 স্তর বিশিষ্ট।
এটি দুই স্তর বিশিষ্ট। দুই স্তর বিশিষ্ট ফার্স্ট বৈশিষ্ট্য। তারপরে কি, এটা কি দ্বারা গঠিত? ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। এটি দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। ফসফোলিপিড ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। এটি দুই স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। এটা আমরা দিলাম। তারপরে তুমি কি দিবা, যে ফসফোলিপিড বাইলেয়ারের দিকে, ফসফোলিপিড বাইলেয়ারি বা গ্লিসারলের সাথে দুটি ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে গ্লিসারলের সাথে যুক্ত থাকে, গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত লেজ বা টেল এবং একটি পোলার হেড। পোলার বা পানিগ্রাহী, পোলারকে বলা হয় পানিগ্রাহী আর লেজটা হলো পানি বিগ্রাহী। এটুকু না লিখলেও হয়, তুমি জাস্ট লিখে দিতে পারো যে এই ফসফোলিপিড লিপিড অণুর মধ্যে, তুমি এখন এভাবে দিতে পারো যে এবং লিপিড অণুর মধ্যে নন পোলার লেজ, লেজটা হলো নন পোলার বা পানি বিগ্রাহী, অর্থাৎ পানির প্রতি ওর কোনো আকর্ষণ নাই। নন পোলার লেজ এবং পোলার হেড আছে, পোলার হেড বা মাথা আছে। এই তো শেষ। বইয়ে অনেক কিছুই লেখা আছে, কিন্তু এত বড় লেখা আমাদের পক্ষে সম্ভব না। তো আমরা জাস্ট কি ওয়ার্ড লিখবো বা মূল কথাটা লিখবো, যেটা না লিখলেই নয়। তো এই ফসফোলিপিড বাইলেয়ার আমরা কি বুঝলাম, যে ফসফোলিপিড বাইলেয়ার পয়েন্টের মধ্যে লিখবো যে এই ফসফোলিপিড কোষ ঝিল্লির গঠন অনুসারে বা ফ্লুইড মোজাইক মডেল অনুসারে কোষ ঝিল্লি দুই স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। কোষ ঝিল্লি দুই স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। আর এই লিপিড অণুগুলোর মধ্যে নন পোলার লেজ এবং পোলার হেড আছে। এতটুকু লিখলে ফসফোলিপিড বাইলেয়ারের বর্ণনাটুকু শেষ। এখন আসি আমরা মেমব্রেন প্রোটিনে। মেমব্রেন প্রোটিন কি? মেমব্রেন প্রোটিন, মেমব্রেনে তিন ধরনের প্রোটিন দেখা যায়। মেমব্রেন প্রোটিন কয় ধরনের? মেমব্রেন প্রোটিন হলো তিন ধরনের। আমরা যদি লেখার চেষ্টা করি, মেমব্রেন প্রোটিন তিন ধরনের। এক নাম্বার আমরা কি দেখছিলাম, তুমি যে কোনো একটা দিতে পারো, বড়টাই ধরো, আমি দিলাম ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিন ইন্টিগ্রাল প্রোটিন ইন্টিগ্রাল প্রোটিন। তারপরে দুই নাম্বার কি ছিল? দুই নাম্বার দিতে পারো লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন, প্রোটিনগুলোর নাম মনে করো, আমি এই যে চিত্রতে যেগুলো আমরা দেখছিলাম, লিপিড সম্পৃক্ত প্রোটিন। তারপরে আমরা তিন নাম্বার কি দেখছিলাম? তিন নাম্বার দেখছিলাম প্যারিফেরাল প্রোটিন। প্যারিফেরাল প্রোটিন প্যারিফেরাল প্রোটিন এইটুকু। যে আমরা জানি যে মেমব্রেন প্রোটিন তিন ধরনের, ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, প্যারিফেরাল প্রোটিন। এখন এগুলোর মধ্যে জাস্ট সামান্য একটু বর্ণনা লিখতে হবে, যে এই যে ইন্টিগ্রাল প্রোটিন, এটা এভাবে জাস্ট একটা দাগ দিয়ে দেখাবা, ইন্টিগ্রাল প্রোটিন উভয় সারফেসে বা ঝিল্লির উভয় পাশে বিদ্যমান। সারফেস বলতে তল বোঝায়, ঝিল্লির উভয় তলে বিদ্যমান, অর্থাৎ উপরের তলে বিদ্যমান, নিচের তলেও বিদ্যমান। ঝিল্লির উভয় সারফেসে বিদ্যমান, ঝিল্লির উভয় সারফেসে বিদ্যমান কোনটা? ইন্টিগ্রাল প্রোটিন। তারপরে এখন আসলে লিপিড সম্পৃক্ত প্রোটিন। লিপিড সম্পৃক্ত প্রোটিন কিছুই না, এগুলো লিপিড কোর এ সম্পৃক্ত। এটা কি? লিপিড কোর এ সম্পৃক্ত, লিপিড কোর এ সম্পৃক্ত, লিপিড কোর এ সম্পৃক্ত। এখন আসো প্যারিফেরাল প্রোটিন। প্যারিফেরাল প্রোটিনটা আমরা কি দেখছিলাম? বাহ্যিক প্রোটিন বা বাহিরের দিকের স্তরে ছিল, বাহ্যিক প্রোটিন। একদম কিন্তু নিচের দিকে ছিল প্যারিফেরাল প্রোটিন। চিত্রের দিকে খেয়াল করে দেখবা, ইন্টিগ্রাল প্রোটিন, এই যে ইন্টিগ্রাল প্রোটিনের উপরে ছিল লিপিড সম্পৃক্ত প্রোটিন, আর নিচের দিকে একদম বাহিরের স্তরে কি ছিল? প্যারিফেরাল প্রোটিন। তো এটাই আমরা জাস্ট এখানে লিখছি, এটাই আমরা এখানে লেখার চেষ্টা করছি। তো দেখো, মেমব্রেন প্রোটিন কয় ধরনের? তিন ধরনের। ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, প্যারিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনটা কি? ঝিল্লির উভয় সারফেসে বিদ্যমান। লিপিড সম্পৃক্ত প্রোটিন, এটি লিপিড কোর এ সম্পৃক্ত। আর প্যারিফেরাল প্রোটিন বাহ্যিক প্রোটিন। এতটুকু লিখলেই মেমব্রেন প্রোটিনটা শেষ। এবার তুমি আসো গ্লাইকোক্যালিক্সে। গ্লাইকোক্যালিক্সটা কি জিনিস? গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। গ্লাইকোক্যালিক্সের বর্ণনাতে তুমি কি লিখবা? যে গ্লাইকোক্যালিক্স গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন
প্রোটিনকে সম্মিলিতভাবে, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে সম্মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে সম্মিলিতভাবে আমরা কি বলি? গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স বলে। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে সম্মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলে। জাস্ট এতটুকু লিখলেই তোমার এনাফ, আর কিছুই লিখতে হবে না। এগুলো এমন না যে অনেক অনেক বড় বর্ণনা লিখতে হবে। তুমি এই কোশ্চেনটা অ্যান্সার করার ক্ষেত্রে তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে চিত্র। চিত্র দিয়ে তুমি জাস্ট এই 4টা পয়েন্টে এক লাইন করে লিখবে। দেখো এখানে কিন্তু এক লাইনে বেশি হচ্ছে না। ফসফোলিপিড বাইলেয়ার আমরা এক লাইন লিখছি, এটি 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। আর লিপিড অণুর মধ্যে লাউন পোলার লেজ এবং পোলার হেড রয়েছে। মেমব্রেন প্রোটিনে জাস্ট লিখছি কি, মেমব্রেন প্রোটিন 3 ধরনের: ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। আর এইটুকু তুমি লিখে দিলেও পারো, লিখে দিলে ভালো, না লিখে দিলেও কোনো সমস্যা নাই। পরে গ্লাইকোক্যালিক্সটা কি? গ্লাইকোক্যালিক্স হলো গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে সম্মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলে। এখন কোলেস্টেরল, কোলেস্টেরল আসে। কোলেস্টেরল হলো লিপিড জাতীয় পদার্থ। কোলেস্টেরল হলো লিপিড জাতীয় পদার্থ, তবে কিন্তু এটা ফ্যাট নয়, লিপিড জাতীয় পদার্থ। লিপিড জাতীয় পদার্থ, লিপিড জাতীয় পদার্থ। আর এরা কোথায় থাকে? লিপিড জাতীয় পদার্থ, এবং এরা আম, দাঁড়াও, কোথায় জানি থাকে? 1 মিনিট। আচ্ছা, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে, এই লাইনটুকু মনে আসতেছিল না। লিপিড জাতীয় পদার্থ এবং এরা ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে থাকে। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে থাকে। আমি মাঝে মাঝে ইজি জিনিস ভুলে যাই। ফাঁকে ফাঁকে থাকে। দেখো কোলেস্টেরল কি? ওটা এক প্রকার লিপিড জাতীয় পদার্থ এবং এরা কোথায় থাকে? ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে থাকে। তো এই কয়েক লাইনের দেখো বর্ণনা লিখতে তোমার আশা করি সর্বোচ্চ 5 মিনিটের বেশি লাগবে না। আর চিত্রটা 5 মিনিট, ওটা চিত্র 5 মিনিট, আর এই লেখাটুকু 5 মিনিট। এই 10 মিনিটে তুমি গ বা বড় ঘর জন্য অ্যান্সারটা করবা, যদি এটা কোশ্চেন অনুসারে অ্যান্সার করতে হবে। ধরো কোশ্চেনে বলে দিছে যে কোষ ঝিল্লির চিহ্নিত চিত্র অঙ্কন করো, বা আর মার্কস কত? 3। তাহলে তোমাকে এসব কিছু দিতে হবে না, এগুলো বর্ণনা কিছু দিবা না। আর যদি এই কোশ্চেনটা ঘ নাম্বারে আসে এবং বলে যে কোষ ঝিল্লির গঠন বর্ণনা করো, বর্ণনা করো বললে তুমি চিত্র আঁকাবা, তারপরে এই যে গঠনটুকু বর্ণনা করে দিবে। এইটুকু, এই পার্টটুকুকেই বলা হচ্ছে কোষ ঝিল্লির গঠন। এখানে কিন্তু আমরা ওর গঠনটা বর্ণনা করছি। তো আবার একটু আমরা গঠনটা দেখার চেষ্টা করি। যে গঠনে আমরা কি কি দেখলাম? ফসফোলিপিড বায়োলেয়ার স্তর, ফসফোলিপিড বায়োলেয়ার স্তর 2 স্তর বিশিষ্ট এবং এটি ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। মেমব্রেন প্রোটিন কয় ধরনের? 3 ধরনের: ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। তারপর আমরা দেখলাম গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্সটা কত? গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে সম্মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলে। তারপরে দেখলাম কোলেস্টেরল। কোলেস্টেরল কি? লিপিড জাতীয় পদার্থ এবং কোথায় থাকে? ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে। তো এই কোশ্চেনটা ক্লিয়ার? জি আপু। আপু কোলেস্টোর এটুকু দিলেই হবে, এই এক লাইন? হ্যাঁ হ্যাঁ, এটা এক লাইন। কোলেস্টেরল অনেক সময় দেওয়ারও প্রয়োজন হয় না, জানো, এই 3টাই হচ্ছে মেইন। কোলেস্টেরল জাস্ট একটা উটকো ঝামেলার মতো কাজ করে। এটা এক লাইন দিলেই হবে, এই গ্লাইকোক্যালিক্স আর কোলেস্টেরল, এটা জাস্ট এক লাইনে দিবা, আর কিছু দেওয়ার দরকার নাই। আর এটাও এক লাইনে লিখবে, যেটা 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দ্বারা গঠিত। এই যে চিত্র সহ যেগুলো বর্ণনা, সবসময় মনে রাখবা যে এই যে এই গঠনগুলো, এই গঠনটাই হচ্ছে তোমার মেইন। 4টা পয়েন্ট যে তুমি উল্লেখ করে দিছো, ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স আর কোলেস্টেরল, এই 4টা পয়েন্ট যে তুমি উল্লেখ করে দিছো, এটাই হচ্ছে এখানকার মেইন জিনিস। তো এক্সট্রা বা উদ্বৃত্ত হিসেবে আমরা কি করি? প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে এক লাইন করে লিখে দিই। এখানে আর বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নেই। তুমি এত বর্ণনা বা এত মানে কিছু লিখতে পারবা না, এত ডেসক্রাইব করতে পারবা না এক্সামে। তোমার হয়তো মনে হতে পারে যে আমি ডেসক্রাইব করে দিব, কিন্তু দেখবা যে এক্সামে এতগুলো সৃজনশীল অ্যান্সার করার সময় এত বেশি ডেসক্রাইব করার সময় থাকে না। তখন আমাদেরকে শর্টকাট একটু অ্যান্সার করতে হবে, এবং এমন ভাবে অ্যান্সার করবো যাতে শর্টকাট করলে আমি ফুল মার্কসটাই পেয়ে আসতে পারি। তো এই জন্য আমরা কিওয়ার্ড বা মূল শব্দগুলো জাস্ট লিখছি। ফসফোলিপিড বাইলের মধ্যে হাবিজাবি অনেক আলোচনা আছে, এত কিছু তো আমার দরকার নাই। আমার জাস্ট জানতে হবে যে ফসফোলিপিডটা 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দ্বারা এটি গঠিত। মেমব্রেন প্রোটিন আমি কয় ধরনের দেখছি? 3 ধরনের। নামগুলো জাস্ট আমি দিয়ে দিব। গ্লাইকোক্যালিক্সটা কি? এটা আমি জাস্ট দিয়ে দিব যে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে। কোলেস্টেরল, কোলেস্টেরলটা কি? একটা লিপিড জাতীয় পদার্থ। আর কোথায় থাকে? ফসফোলিপিড অণু ফাঁকে ফাঁকে থাকে। জাস্ট এতটুকু বর্ণনা করে দিলে তোমাদের জন্য এনাফ, আর কোনো কিছু লাগবে না। এই ছিল।
এই ছিল দেখো আমাদের কোষঝিল্লির আলাপ আলোচনা। আমরা কোষঝিল্লির মডেল দেখছি, প্লাস এই মডেলটার গঠন দেখছি, ভৌত গঠন একদম পয়েন্ট সহকারে সবকিছু দেখে ফেলছি। এবার আমরা আসি যে কোষঝিল্লির কাজ। কোষঝিল্লির কিছু কিছু কাজ গুরুত্বপূর্ণ একটু আছে। তো কোষঝিল্লি কয়েকটা কাজ দেখো, কোষঝিল্লি মূলত কি কাজ করে, কোষঝিল্লি, কোষ প্রাচীর, এগুলো মূলত কাজ হচ্ছে ভিতরের বস্তুকে রক্ষা করা। একটা ঝিল্লি বা আবরণ আমাদের দেহের কথাটাই যদি বিবেচনা করে, আমাদের শরীরে এই যে হাতের যে চামড়া গুলো আছে, এই চামড়াটা কি করতেছে, আমার ভিতরে যে রক্ত নালীগুলো আছে, মাংস আছে, রক্ত আছে, এগুলো সবকিছুকে বাইরে চামড়াটা প্রোটেকশন দিচ্ছে। যেমন দেখো আমার ধরো অনেক সময় চামড়া পুড়ে গেছে, পুড়ে অনেক গভীর ভাবে যদি না পুড়ে যায়, তাহলে দেখবে যে আমার জাস্ট চামড়াতেই সামান্য হয়তো ক্ষত হয়েছে বা ভিতরে একটু মাংস পর্যন্ত গেছে, কিন্তু মাংসের ভিতরেও যে আমাদের শিরা, উপশিরা, কত কিছু আছে, এগুলো পর্যন্ত কিন্তু যাইতে পারেনি। তাহলে আমার এই চামড়াটা আমার শরীরে একটা আবরণ হিসেবে কাজ করতেছে, আমার শরীরের ভিতরের অংশগুলোতে ময়লা ঢুকতে দিচ্ছে না, ভিতরের অংশগুলোকে প্রতিরোধ করতেছে, প্রতিকূল অবস্থা থেকে প্রতিরোধ করছে। যেমন দেখো আমাদের যদি চামড়া না থেকে ডিরেক্ট যদি ওই নালীগুলো আমার দেখা যায়, তো তাহলে কি হতো, ডিরেক্ট রক্ত দেখা যেত, তাহলে বাহিরের ময়লা আবর্জনা সবকিছু এসে কিন্তু আমার রক্তে মিক্সড হয়ে যেত, তখন কিন্তু অনেক সমস্যা দেখা যেত, ভাইরাল ইনফেকশন হয়ে যায়। তো মানে আমরা আর বেঁচেই থাকতে পারতাম না, এরকম একটা অবস্থা হতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করছেন যে আমাদের উপর একটা সুন্দর আবরণ তিনি দিয়ে দিয়েছেন, যে এই আবরণটা আমাদের ভিতরের সব কিছুকে একদম মানে 100% প্রোটেকশন দিবে, এবং আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ভিতরের অংশগুলো, নালী, সব কিছুকে সে রক্ষা করবে। যেমন আমাদের দেখো আমাদের চোখের পাপড়ির দিকে যদি দেখো, এর কাজটা কি, এর কাজ কি আমাদের চোখের ভিতরে যাতে কোনো ময়লা না ঢুকতে পারে, চোখের ভিতরে কোনো পোকা মাকড় কোনো কিছু যেন ইজিলি না ঢুকতে পারে, ইজিলি ঢোকার আগে তাকে একটা বাধার সম্মুখীন হতে হবে, সেটা হলো আমার চোখের পাপড়ি গুলা, চোখের পাপড়ি বাধার সম্মুখীন হতে হবে, এটা কিন্তু আমার একটা প্রোটেক্টর হিসেবে কাজ করতেছে। তো এই কোষ ঝিল্লি গুলো কি করে, কোষের ভিতরের অংশগুলোর একটা প্রোটেক্টর হিসেবে কাজ করে বা ভিতরের অংশগুলোকে রক্ষা করে। তো আমরা একটু এর কয়েকটা র্যান্ডম কাজ দেখে ফেলি। তো প্রথমে যদি একটা কাজ দেখি, তাহলে দেখবা কি, কোষীয় সব বস্তুকে রক্ষা করে। এর কাজ কি, কোষীয় বস্তুকে রক্ষা করে। কোষীয় বস্তু বলতে কি বোঝায়, ওই যে কোষের ভিতরে সাইটোপ্লাজমে যে সব বস্তু থাকে, অঙ্গ থাকে, অঙ্গাণু থাকে, সেগুলোকে ও রক্ষা করে, কোষীয় বস্তুকে রক্ষা করে। এগুলো অনেক সময় খ নাম্বারে চাইলে আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না। দুই একটা ইম্পর্টেন্ট কাজগুলো এমসিকিউ তে দিয়ে দেয়, তো আমরা একটু দেখি। কোষীয় বস্তুকে রক্ষা করে, তারপর দেখবো যে বাইরের প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে, 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 করলো, প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করলো। তারপরে আবার দেখবা যে এটা আহ, বিভিন্ন নিয়ন্ত্রণ, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় করে, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় করে, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় করে, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় করলো। তারপরে কাজ কি, তারপরে আরো কাজ দেখবা যে তথ্যের ভিত্তি বা ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করে, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। এই তথ্যের ভিত্তিটার ইংলিশ টার্মটা কিন্তু একটু জেনে রাখবা, ইনফরমেশন সোর্স। অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে নিচের কোন অঙ্গাণুটি ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করে, তাহলে অ্যান্সার কিন্তু হবে আমাদের কোষঝিল্লি। কোষঝিল্লির কাজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কাজটা, এটাকে তোমাকে বেশি করে মনে রাখতে হবে যে তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে কোষঝিল্লি। হ্যাঁ, তারপরে আরো অনেক রকমের দেখবা যে স্নায়ু উদ্দীপনা সংবহন করে, স্নায়ু উদ্দীপনা সংবহন করে। তো আমরা যদি 2 নম্বরের জন্য শিখতে চাই, তাহলে এই কয়েকটা কাজই আমাদের জন্য এনাফ। এছাড়া তোমরা বইয়ে অনেক অনেক কাজ দেখতে পারবা, স্নায়ু উদ্দীপনা নিয়ন্ত্রণ করে, কাজগুলো জাস্ট একবার রিডিং করে নিবা, তোমাদের এত এত কাজ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি যেই যেই কাজগুলো বলবো সেগুলো জাস্ট একটু মনে রাখবা বা মুখস্থ করবা। আর ও হ্যাঁ, আজকে আজকে তোমাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টারটার দাগানো বইয়ের পিডিএফ আমি দিয়ে দিব, তাহলে তোমাদের পড়তে একটু সুবিধা হবে। যেহেতু ফার্স্ট ক্লাসটা এখনো পর্যন্ত করোনি, তাহলে আজকে আমি পিডিএফটা দিয়ে দিলে তোমরা ইজিলি ফার্স্ট ক্লাসটা করে, এই ক্লাসটা করা থাকবেই, তখন এই ক্লাসটা করে ইজিলি বইটা পড়ে ফেলতে পারবা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা কোর্সঝিল্লির এই 5টা কাজ দেখলাম, এটা মোটামুটি একটু ইম্পর্টেন্ট বলা চলে। বাকি কাজগুলো জাস্ট একবার করে রিডিং পড়বা, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন